আজ ১ সেপ্টেম্বর। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে আলোচনা সভা, শোভাযাত্রা সহ বিভিন্ন কর্মসূচি নিয়েছে বিএনপি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালের এই দিনে বিএনপি গঠন করেন। তিনি ছিলেন দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এক বাণীতে দলের সর্বস্তরের নেতা কর্মী ও শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি তার বাণীতে বলেন, দেশে এখন গণতন্ত্রকে নির্বাসন থেকে ফিরিয়ে আনার সময় এসেছে। দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় সহ সারা দেশের কার্যালয়গুলোতে দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে। বেলা ১১টায় শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফাতিহা পাঠ ও শ্রদ্ধা নিবেদন করা হবে। সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে হবে জাসাসের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া আগামীকাল সোমবার দেশের সব মহানগর, জেলা, উপজেলায় শোভাযাত্রা করবে বিএনপি ও অঙ্গ সংগঠনগুলো। বুকের ভেতর থেকে নামছে না বানভাসী মানুষের কষ্টের পাহাড়। পানি নামছে ধীরে। নোয়াখালীর সেনবাগ, সোনাইমুড়ি উপজেলার বানভাসী দুর্গম অঞ্চলে নেই পর্যাপ্ত ত্রাণও। মেম্বার, চেয়ারম্যানরা না থাকায় পানিতে ডোবা ইউনিয়নের মানুষের অভিযোগ জানানোর জায়গাও বা কই। রনি রায়হানের ক্যামেরায় নোয়াখালীর বানভাসী এলাকার কিছু চিত্র তুলে ধরছেন হাসান মাহমুদ তার আরেকটি রিপোর্টে। বাড়ি ভর্তি পানি, ডুবেছিল ঘর, উঠোন, টয়লেট সবই। ছোট্ট নাহিদ ছোট ভাইকে সঙ্গে নিয়ে গেল 2 দিন ধরে পানি সেচে কমানোর চেষ্টা করছে, কিন্তু ঢলের পানি নামার নাম নেই। আমাদের বললে বাড়িঘর সব ডুবে গেছে, এখন স্কুল বন্ধ, মাদ্রাসা বন্ধ, এজন্য আমরা এগুলো শিখতেছি। কতক্ষণ ধরে সেচতেছ? প্রায় 2 ঘন্টার মতো। কতদূর গেছে পানি? অনেক গেছে। কতটুক ছিল? নোয়াখালীর সেনবাগ, সোনাইমুড়ি, বেগমগঞ্জ কিংবা সদর এলাকার ঘরবাড়ির পানি ধীর গতিতে নামছে। মাটির ঘরের আড় ভেঙেছে, পুকুরের পাড় ভেঙেছে, ঝাড় জঙ্গল আর ডোবানালা হয়েছে পানিতে থই থই, মিলেমিশে সব একাকার। পুকুরের মাছ গেছে ভেসে, মাটির ঘরের মেঝেও পড়ছে খসে। ঘুরে দাঁড়াবার চেষ্টা করছে মানুষ, কিন্তু পানি নামছে না খুব একটা। আমাদের এলাকায় এখন মেম্বার, চেয়ারম্যান, এমপি বলতে কিছুই নেই, সব ফালাই গেছে, কেউ নেই এখানে। আমাদের প্রবাসীদের কিছু সাহায্য চলতেছে, আর এলাকাবাসীর যৌথ উদ্যোগে আমাদের 2টা অলরেডি আশ্রয়কেন্দ্র চলতেছে, আর পুরো গ্রামটায় 95% পানির নিচে আছে। খাওয়ার পানি কলের থেকে খাইও কিরকম এই তো পুকুর সরকার সব একসাথে গিয়েছে। কত কিছু দিয়েছে, আমরা একটা কিছু পাইনি। কিছুটা কমছে, আরো পানি ছিল, আপনার মাথার সমান পানি ছিল এখানে। লেট্রিন তো পুরা মানে ওই দিকে যাই মানে ব্যবহার করছি আর কি, মানে টয়লেট পুরা মানে ইয়ে গেছে। নোয়াখালীর সেনবাগ, সোনাইমুড়ির বেশিরভাগ অঞ্চল এছাড়াও সদর অঞ্চলেরও বেশ কিছু এলাকায় কিন্তু এই রকম পানির নিচে তলিয়ে আছে, অর্থাৎ পানি কমে যাওয়ার পরেও পানির অবস্থা এই পরিমাণ। তাহলে যখন পানি ঢুকেছিল হু হু করে, সেই সময় পানির অবস্থা ছিল আরও বেশি। তারা বলছেন তাদের এই সব এলাকায় তাদের যে ঘর বাড়ি এবং মাটির মেঝে সেগুলো নষ্ট হয়েছে, তাই তাদের সহযোগিতা দরকার পুনর্বাসনের জন্য, দরকার বিশুদ্ধ খাবার পানি এবং ওষুধ। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, সোনাইমুড়ি, নোয়াখালী। এই বিষয়ে বিস্তারিত জানতে আমরা যাচ্ছি লক্ষ্মীপুরে। সেখানে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদ। হাসান, বন্যা পরিস্থিতির এখন আসলে কেমন অবস্থা দেখছেন? উন্নতি কতটুকু হয়েছে? আমাদেরকে বিস্তারিত জানাবেন এই বিষয়ে। বন্যা পরিস্থিতির আসলে যেই পরিস্থিতির কথা আমরা জানাচ্ছিলাম, আসলে বলা হচ্ছে পানি কমছে, কিন্তু আসলে এই পানি কমাকে যেই অর্থে পানি কমার প্রয়োজন সেই অর্থে কিন্তু পানি কমছে না। প্রতিদিন 2 ইঞ্চি, 3 ইঞ্চি অথবা 1-1.5 ইঞ্চি করে পানি কিন্তু নামছে। সেই জন্য আমি যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি এইটা একেবারেই একটা ভঙ্গুর অবস্থায় দাঁড়িয়েছি, এই জন্য যে এইটা একটা প্রধান সড়ক, যদি বলি যে মহাসড়ক তাও হয়, কারণ লক্ষ্মীপুর থেকে ঢাকা
এই যে সংযোগ সড়ক, এটা সেই প্রধান সড়কের হচ্ছে এই পরিণতি, এবং এখানে ট্রাক উল্টে পড়ে আছে। এবং এই রাস্তা দিয়ে লক্ষ্মীপুর, রামগতি কিংবা রামগঞ্জ, রায়পুর যে অঞ্চলে বিস্তৃত বন্যা বিস্তৃত হয়েছে এবং প্রলম্বিত হয়েছে, দীর্ঘ হয়েছে, সেই জায়গায় কিন্তু এইখান দিয়ে ত্রাণের গাড়িগুলো কিন্তু যেতে পারছে না। সারি সারি ত্রাণের গাড়ি আমরা যেই দিকে দাঁড়িয়ে আছি ঠিক উল্টো দিকে দাঁড়িয়ে আছে, অর্থাৎ ত্রাণ নিয়ে আসছে বিভিন্ন অঞ্চল থেকে বানভাসীদের জন্য, কিন্তু এই মহাসড়কের হাঁটু পানি যার কারণে এখান থেকে যেতে পারছে না। অর্থাৎ এই সড়কটিকে সহসাই যদি একটু ইট ফেলে বা বালু দিয়ে বা কোনোভাবে, যদিও পানি এখনো হাঁটু পানি দেখতেই পাচ্ছেন, মানে জরুরি ভিত্তিতে মেরামত করা না হলে সেই দিকে কিন্তু ত্রাণের গাড়ি, বিশেষ করে দুর্গত অঞ্চলে মানুষ যে আহাজারি কান্না কিংবা মানুষ যে কষ্টে আছে, আমরা এমনও বাড়িতে গেছি যে হয়তো তারা চারদিক থেকে যেভাবে পানিবন্দী, সেখানে নৌকা যাওয়া যাচ্ছে না এবং নৌকা ছাড়া কিছুতে যাওয়া যাচ্ছে না। এই সড়ক দিয়ে যাওয়ার পরে যখন আপনি প্রধান সড়কের এই অবস্থা এবং গ্রামে যাবেন, তাহলে সেইখানের অবস্থাটা আরও নাজুক, এবং সেটা অবশ্যই নৌকা দিয়ে যেতে হচ্ছে। বাড়িতে বাড়িতে কিন্তু পানিবন্দী হয়ে, বাড়িগুলো পানিবন্দী হয়ে আছে এবং প্রচুর নৌকার প্রয়োজন আছে। তো সেই পর্যন্ত ত্রাণ যাওয়ার জন্য এই যে রাজগঞ্জ, লক্ষ্মীপুরের রাজগঞ্জের যে এই মহাসড়কটি রয়েছে, এটিকে দ্রুত নির্মাণ করা জরুরি, অন্তত ত্রাণের গাড়িগুলো সেখানে যাওয়ার জন্য। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর বাড্ডায় পুলিশের গুলিতে নিহত হন ঢাকার ইম্পেরিয়াল কলেজের শিক্ষার্থী গোপালগঞ্জের জিল্লুর শেখ। সন্তানের এমন মৃত্যুতে শোকে বিহ্বল জিল্লুরের পরিবার সহ পুরো গ্রামবাসী। গোপালগঞ্জ থেকে মাহবুব হোসেন সারমাতের পাঠানো রিপোর্টে বিস্তারিত। যেই বাবা টুলের উপর শুয়ে আছে, বুকে চাপ দিলাম কয়েকটা, মুখে টান দিলাম, নিঃশ্বাস দিলাম যে বাবা নাই। পরে ডাক্তারকে বললাম, ডাক্তার দেখেন ওরা কিছু করা যায় নাকি। বুকে যেন পাথর চাপা, অশ্রুসিক্ত চোখে ছেলের কবরের পাশে বাবা। বারবার কান্নায় ভেঙে পড়ছেন জিল্লুরের বৃদ্ধ দাদি। আমি তো কি হয়েছে, কি জিল্লুর মারা গেছে, আমি ভালো ছেলেকে ডাক্তারি পড়ানোর বড় স্বাদ ছিল বাবা মার। ইচ্ছে ছিল মানুষের চিকিৎসা সেবায় নিয়োজিত করার, কিন্তু সে আশা আর পূরণ হলো না। পুলিশের ছোড়া গুলি কেড়ে নিল জীবনটা, শেষ করে দিল স্বপ্নটা। বাসায় হাজার হাজার মানুষ, আমি বললাম যে ওর গোসল টোসল শেষ করে দেন, বড় গোসল টোসল শেষ করে জানাজা দিয়ে আমরা নিয়ে আসি। কোটা সংস্কার আন্দোলনে ঘরে বসে থাকেননি ঢাকার বাড্ডায় ইম্পেরিয়াল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী জিল্লুর শেখও। 18 জুলাই রাজধানীর আফতাবনগরের স্টেট ইউনিভার্সিটির সামনে সড়কে বৈষম্য বিরোধী আন্দোলনে যোগ দেন তিনি। পুলিশের গুলিতে নিহত হন টগবগে এক তরুণ। ওই দিন রাতেই জিল্লুরের মরদেহ নিয়ে আসা হয় গোপালগঞ্জ সদরের কাঠি গ্রামে। পরদিন বাড়ির পাশের কবরস্থানে দাফন করা হয় তাকে। সব অন্যায় অবিচারের বিরুদ্ধে দেশের জন্য জীবন দিল। জিল্লুরকে যেন কিছুতেই ভুলতে পারছে না শৈশব কৈশোরের দুরন্ত ছেলেটির গ্রামের প্রকৃতিও। এনটিভি নিউজ ডেস্ক। আজ থেকে সব ধরনের জ্বালানি তেলের দাম কমেছে। ডিজেল এবং কেরোসিন লিটারে 1 টাকা 25 পয়সা এবং পেট্রোল ও অকটেন লিটারে 6 টাকা কমানো হয়েছে। পুনর্নির্ধারিত এই দাম আজ থেকে কার্যকর হচ্ছে। এই বিষয়ে জানতে আমরা এখন যাচ্ছি খুলনায়। সেখানে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট আবু তৈয়ব। তৈয়ব, সব ধরনের জ্বালানি তেলের তো দাম কমানো হয়েছে, তো ক্রেতাদের প্রতিক্রিয়া কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। জি মিতা মুস্তফা, আমি এখন রয়েছি খুলনার একটি বৃহত্তম পেট্রোল পাম্প। আপনি এখানে দেখছেন যে ওই অনেক লোকে তেল কিনছে। আপনার একটা কথা বলে রাখতে হয়, এখানকার পেট্রোল পাম্পের যে ম্যানেজার উনি আমাকে জানিয়েছেন উনি আজকে সকালে এক গাড়ি পেট্রোল নিয়ে আসছেন, তাতে তার 54,000 টাকা কম লাগছে। আর আপনি দেখছেন খুলনাতে কিন্তু আগের দিন ওই যে জ্বালানি উপদেষ্টা এই তেলের মূল্য যে কম সে ঘোষণাটা দিয়েছিলেন। আমি দেখেছি কালকে রাত্র 12টা
করার পর থেকে তেলে পেট্রোল কেনার জন্য একটা হিড়িকের মতো অবস্থা পড়ে গেছে। আর খুলনা যে ডিভিশনাল জ্বালানি তেল পরিবেশক সমিতির আহ্বায়ক সৈয়দ সাজ্জাদুল ইসলাম হাজ্জাদুল করিম আবুল আমাকে জানিয়েছেন যে ওই ইতিপূর্বে বিইআর তেল গণশুনানি মূল্য নির্ধারণ কমিটি এই যে তেল নির্ধারণ করত প্রতি মাসে একটা বৈঠক করে, কিন্তু ওই আগেকার সরকার সেইটা ওই স্থগিত করে দিয়ে ওই মন্ত্রণালয়ের সিদ্ধান্তের মাধ্যমে এই তেল নির্ধারণ করত। এই সরকার আসার পর ওইটা কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে। উনি কিন্তু বলেছেন যে সে আগের নিয়মে যদি আবার তেলের যে গণশুনানির পর মূল্য নির্ধারণ হয় তাহলে জনসাধারণ ওই উপকৃত হবে। এবং তিনি আমাকে একটা ধারণা দিয়েছেন যে যদি এই শুনানির মাধ্যমে তেলের মূল্য নির্ধারণ হয় তাহলে পেট্রোল অকটেনে প্রায় 20 টাকা করে ওই কমে আসবে। এবং উনি বলেন যে পেট্রোল অকটেনগুলো আমাদের দেশের গ্যাস ফিল্ডতে উৎপাদিত হয়, কাজে এটার দাম কমে আসবে। উনি ওই আশা করছেন যে আগামী মাস হতে হয়তো আবার সেই গণশুনানির মাধ্যমে এই মূল্য তেল নির্ধারণ করা হবে। জি ওই মিতা মোস্তফা এই ছিল খুলনা থেকে সর্বশেষ। খুলনা থেকে জানছিলাম জ্বালানি তেলের দাম কমার খবর। এবারে নগদ নিবেদিত অর্থনীতির খবর। চলতি সপ্তাহে ব্যাংক থেকে সর্বোচ্চ 5 লাখ টাকা পর্যন্ত তোলা যাবে। রোববার থেকে এই নিয়ম চালু করতে বাংলাদেশ ব্যাংক শনিবার এই নির্দেশনা দিয়েছে। দেশের ক্ষমতা পট পরিবর্তনের পরিস্থিতিতে কয়েক সপ্তাহ ধরেই নিয়ন্ত্রক সংস্থাটি এই রকম নির্দেশনা জারি করেছে। গত সপ্তাহে 4 লাখ টাকা পর্যন্ত তোলা যেত, তার আগের সপ্তাহে সর্বোচ্চ 3 লাখ টাকা উত্তোলনের সুযোগ ছিল। একইভাবে তার আগের 2 সপ্তাহে যথাক্রমে সর্বোচ্চ 2 লাখ 1 লাখ টাকা করে উত্তোলনের সুযোগ দেওয়া হয়েছিল, অর্থাৎ 4 সপ্তাহ ধরে টাকা তোলার সীমা 1 লাখ করে বাড়ানো হচ্ছে। সামনে সব চ্যালেঞ্জ মোকাবেলা করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং মুক্ত বাজার অর্থনীতি প্রতিষ্ঠা করাই বিএনপির মূল লক্ষ্য বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে বিএনপির 46তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে শহীদ জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি কথা বলেন। মির্জা ফখরুল আরও বলেন, বাংলাদেশকে একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্রে প্রবর্তন করছেন জিয়াউর রহমান। জিয়াউর রহমান যে স্বপ্ন দেখেছেন তার স্বপ্ন ও আদর্শ বাস্তবায়ন করতে হবে। 2024 সালে দেশ দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছে উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, তারেক রহমান নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছেন। বিএনপি সবসময় নেতৃত্ব দিয়েছে এবং সামনের দিনেও নেতৃত্ব দেবে বলেও জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জিয়াউর রহমান সাহেব যে স্বপ্ন দেখেছিলেন, যে আদর্শ তিনি প্রতিষ্ঠা করেছিলেন, সেই আদর্শকে বাস্তবায়িত করা। দেশের বেগম খালেদা জিয়া যে গণতান্ত্রিক ব্যবস্থার সূচনা করেছিলেন তাকে প্রতিষ্ঠিত করে দেওয়া। আর একই সঙ্গে আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছেন, বাংলাদেশকে নতুন করে গড়ে তুলবার জন্য তিনি যে কাজ করছেন, সেই বাংলাদেশকে গড়ে তুলবার জন্য আজকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, শপথ নিয়েছি এবং যে কোনো বাধাই আসুক সব চ্যালেঞ্জকে মোকাবেলা করে বাংলাদেশে গণতন্ত্র সুপ্রতিষ্ঠা করা, মুক্ত বাজার অর্থনীতিকে প্রতিষ্ঠিত করা, সমৃদ্ধ বাংলাদেশে পরিণত করবার জন্য আমরা কাজ করে যাব। নানা কর্মসূচির মধ্য দিয়ে দেশের বিভিন্ন স্থানে পালিত হয়েছে জাতীয়তাবাদী দল বিএনপির 46তম প্রতিষ্ঠা বার্ষিক অনুষ্ঠান। চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রথম মাজারে মহানগর বিএনপির পক্ষ থেকে ফুলের শ্রদ্ধা জানিয়েছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। রাজশাহী নগরীর দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বিএনপি প্রতিষ্ঠা বার্ষিক অনুষ্ঠান উদযাপিত হয়েছে। বরিশালে পৃথকভাবে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে মহানগর ও জেলা বিএনপির নেতাকর্মীরা। নেত্রকোনা জেলা বিএনপির উদ্যোগে শহরের ছোট বাজার দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বগুড়ায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন করেন চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু। এছাড়া নাটোর, হবিগঞ্জ, মংলা, ঝিনাইদহ ও জয়পুরহাট সহ দেশের বিভিন্ন স্থানে পালিত হয়েছে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিক। বন্যার পানি কমছে, সেই সাথে স্পষ্ট হচ্ছে ক্ষয়ক্ষতির পরিমাণ। কয়েকটি এলাকায় বিশুদ্ধ পানি ও খাবার সংকট যেমন তীব্র, তেমনি পানিবাহিত রোগের প্রাদুর্ভাবও দেখা দিচ্ছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্য এবং ছবিতে আহমেদ শরীফের ডেস্ক রিপোর্ট। ফেনীর সর্বগ্রাসী বন্যায় ব্যাপক ক্ষতি হয়েছে গ্রামীণ জনপদের সড়কগুলোর।
অনেক এলাকায় এখনো বন্ধ রয়েছে সব ধরনের যান চলাচল। সড়ক এমন ভাঙা থাকায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ সহায়তা পৌঁছাতে বেগ পেতে হচ্ছে স্বেচ্ছাসেবীদের। সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে অসুস্থ রোগী ও স্বজনদের। নদীর রক্ষা বাঁধ যদি আমরা এখন মেরামত করতে না পারি, তাহলে কিন্তু বৃষ্টি হলে একটু পানি বাড়লে কিন্তু আবার পানি উঠে যাবে। বর্তমান সরকার যেন অতি সত্বর এই বাঁধটা নির্মাণ করে দেয়। জেলায় বন্যার পানিতে ৩৪২টি সড়কের ৫০০ কিলোমিটার জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত সড়কে মেরামত ব্যয় ধরা হয়েছে প্রায় ১০০ কোটি টাকা। লক্ষ্মীপুরে বন্যার পানি কমতে শুরু করেছে, তবে খালবিল দখল ও নানা প্রতিবন্ধকতা থাকায় পানি প্রবাহ বন্ধ রয়েছে। দ্রুতই পানি নামার কোনো উপায় দেখছেন না স্থানীয়রা। আর পানি কমতে শুরু করলেও কোথাও দুর্ভোগ কমেনি, বরং বেড়েছে। খাদ্য সংকট, সুপেয় পানির অভাব, পয় নিষ্কাশন ব্যবস্থা, রান্নাবান্না নিয়ে চরম ভোগান্তিতে বন্যা দুর্গতরা। কুমিল্লায় বন্যার পানি কমতে শুরু করলেও ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়ছে। মৎস্য ও কৃষিখাতে ক্ষতির পরিমাণ বাড়ছে। সরকারি তথ্য অনুযায়ী কৃষিখাতে ক্ষতি হয়েছে 850 কোটি টাকা। মৎস্য ও প্রাণী সম্পদ খাতে মোট ক্ষতির পরিমাণও প্রায় 1000 কোটি টাকা। মাল সামান্য তো সব গেছে, সব আর কোনো কিছুই নাই, আর খানারও কোনো কিছু নাই। আর মনে করি একটা কাপড় চোপড়ও বার করতে না। ফিশারি 3 অর্ডার পুরা মাছ আসিল, 3 অর্ডার মাছ গেছে গা, সব নদী লয়ে গেছে গা স্রোতে। চাঁদপুরে কয়েকদিন বৃষ্টিপাত না থাকায় গত 2-3 দিন ধরে পানি কমতে শুরু করেছে। শাহরাস্তি উপজেলার কিছু দুর্গম এলাকায় বন্যার পানি এখনও স্থির রয়েছে। তবে উঁচু এলাকার পরিস্থিতি উন্নতি হওয়ায় মানুষ এখন আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফেরার অপেক্ষায় রয়েছে। আহমেদ শরীফ, এনটিভি নিউজ ডেস্ক। বুকের ভেতর থেকে নামছে না বানভাসী মানুষের কষ্টের পাহাড়, পানি নামছে ধীরে। নোয়াখালী সেনবাগ সোনাইমুড়ি উপজেলার বানভাসী দুর্গম অঞ্চলে নেই পর্যাপ্ত ত্রাণও। মেম্বার চেয়ারম্যানরা না থাকায় পানিতে ডোবা ইউনিয়নের মানুষের অভিযোগ জানানোর জায়গায় বা কই। রনি রায়হানের ক্যামেরায় নোয়াখালীর বানভাসী এলাকার কিছু চিত্র তুলে ধরছেন হাসান মাহমুদ তার আরেকটি রিপোর্টে। বাড়ি ভর্তি পানি, ডুবেছিল ঘর, উঠোন, টয়লেট সবই। ছোট্ট নাহিদ ছোট ভাইকে সঙ্গে নিয়ে গেল 2 দিন ধরে পানি সেচে কমানোর চেষ্টা করছে, কিন্তু ঢলের পানি নামার নাম নেই। আমাদের বললে বাড়িঘর সব ডুবে গেছে, এখন স্কুল বন্ধ, মাদ্রাসা বন্ধ, এজন্য আমরা এগুলো শিখতেছি। কতক্ষণ ধরে শিখতেছ? প্রায় 2 ঘন্টার মতো। কতদূর গেছে পানি? অনেক গেছে। কতটুক ছিল? নোয়াখালীর সেনবাগ, সোনাইমুড়ি, বেগমগঞ্জ কিংবা সদর এলাকার ঘরবাড়ির পানি ধীর গতিতে নামছে। মাটির ঘরের আড় ভেঙেছে, পুকুরের পাড় ভেঙেছে, ঝাড় জঙ্গল আর ডোবানালা হয়েছে পানিতে থই থই, মিলেমিশে সব একাকার। পুকুরের মাছ গেছে ভেসে, মাটির ঘরের মেঝেও পড়ছে খসে। ঘুরে দাঁড়াবার চেষ্টা করছে মানুষ, কিন্তু পানি নামছে না খুব একটা। আমাদের এলাকায় এখন মেম্বার, চেয়ারম্যান, এমপি বলতে কিছুই নেই, সব ফালাই গেছে, কেউ নেই। এখানে আমাদের প্রবাসীদের কিছু সাহায্য চলতেছে, আর এলাকাবাসীর যৌথ উদ্যোগে আমাদের 2টা অলরেডি আশ্রয়কেন্দ্র চলতেছে, আর পুরো গ্রামটায় 95% পানির নিচে আছে। খাওয়ার পানি কলের থেকে খাইয়ন কিরকম এই তো ফুকির সরকার সব একসাথে গিয়েছে। কত কিছু দিয়েছে, আমরা একটা কিছু পাইনি। কিছুটা কমছে, আরো পানি ছিল, আপনার মাথার সমান পানি ছিল এখানে। লেফটেন্ট তো পুরা ওই দিকে যাই ব্যবহার করছি আর কি, টয়লেট পুরা ইয়ে গেছে। নোয়াখালীর সেনবাগ, সোনাইমুড়ির বেশিরভাগ অঞ্চল এছাড়াও সদর অঞ্চলেরও বেশ কিছু এলাকায় কিন্তু এই রকম পানির নিচে তলিয়ে আছে। অর্থাৎ পানি কমে যাওয়ার পরেও পানির অবস্থা এই পরিমাণ। তাহলে যখন পানি ঢুকেছিল হু হু করে, সেই সময় পানির অবস্থা ছিল আরও বেশি। তারা বলছেন তাদের এই সব এলাকায় তাদের যে ঘরবাড়ি এবং মাটির মেঝে সেগুলো নষ্ট হয়েছে, তাই তাদের সহযোগিতা দরকার পুনর্বাসনের জন্য। দরকার বিশুদ্ধ খাবার পানি এবং ওষুধ। 4 মাস 7 দিন পর কাপ্তাই হ্রদে শুরু হয়েছে মাছ আহরণ। শনিবার মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে মাছ আহরণে নামে জেলেরা। ভোর থেকেই জেলেদের আহরণকৃত মাছ বোটে করে নিয়ে আসা হচ্ছে জেলার সর্ববৃহৎ অবতরণ কেন্দ্র ফিশারি ঘাটে। ব্যবসায়ী ও শ্রমিকের হাঁক ডাকে মুখর হয়ে উঠেছে মাছ ঘাট। স্বৈরাচার শেখ হাসিনা হটাও আন্দোলনে বিএনপির অবদান খাটো করে দেখা হচ্ছে বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে তিনি বলেছেন, গণতন্ত্রের জন্য এত দিন লড়াই করেছে বিএনপি। গণতন্ত্র পুরোপুরি প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত সেই আন্দোলন চলবে। ইমরুল হাসানের আরেকটি রিপোর্ট।
দলের প্রতিষ্ঠাতাকে স্মরণ করতে বিএনপি নেতাকর্মীদের ঢল শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আসা হাজার হাজার নেতাকর্মী নিয়ে শহীদ জিয়ার প্রতি শ্রদ্ধা জানান বিএনপির মহাসচিব। এ সময় মির্জা ফখরুল বলেন, মুক্ত পরিবেশে নতুন বাংলাদেশ গড়াই তাদের লক্ষ্য। বাংলাদেশকে নতুন করে গড়ে তুলবার জন্য তিনি যে কাজ করছেন, সেই বাংলাদেশকে গড়ে তুলবার জন্য আজকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, শপথ নিয়েছি এবং যে কোনো বাধাই আসুক সব চ্যালেঞ্জকে মোকাবেলা করে বাংলাদেশে গণতন্ত্র সুপ্রতিষ্ঠা করা। বিশিষ্ট চিকিৎসক। বন্যার কারণে এবার সীমিত পরিসরে প্রতিষ্ঠাবার্ষিক পালন করছে বিএনপি। দুপুরে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজন করা হয় মিলাদ মাহফিলের। ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেন দলের নেতারা। বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বিভিন্নভাবে আখ্যায়িত করে বাংলাদেশ জাতীয়তাবাদী যে কৃতিত্ব, সেই কৃতিত্বকে নস্যাৎ করার চেষ্টা করছে। আমরা খুব পরিষ্কার করে বলতে চাই, আমরা গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি, আমাদের এই সংগ্রাম অবশ্যই চলবে। যে জঞ্জাল আওয়ামী লীগ দিয়ে গেছে, সেই জঞ্জালগুলোকে কিছুদিন সাফ করতে হবে। জনগণের কাঙ্ক্ষিত যে নির্বাচন, সেই নির্বাচন দিয়ে জনগণের ভোটে নির্বাচিত পার্লামেন্ট ও তার জন্য সরকার গঠন করতে হবে। আমরা যারা 17 বছর আন্দোলন করেছি, রাজপথ প্রকম্পিত করেছি, আমাদের কর্মীদের অবদানকে ভুলে গেলে হবে না। এই আন্দোলনে ছাত্র জনতার আন্দোলন, এখানে ছাত্রদের পাশে যেই জনতা ছিল, সেই জনতা হলো বিএনপির একটা অংশ, তার সঙ্গে ছিল। পরে অনুষ্ঠিত দোয়ায় বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশাপাশি আন্দোলনে নিহত ছাত্র জনতার আত্মার মাগফিরাত কামনা করা হয়। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। দেশকে নির্বাচনের রোডম্যাপে তুলতে নির্বাচন কমিশন, আইন শৃঙ্খলা বাহিনী, দুদক সহ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে সংস্কার করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তবে সরকারকে টেকসই ও কার্যকর করতে একটি নির্বাচিত সংসদ প্রয়োজন বলে মনে করেন তিনি, যাতে সংস্কার প্রক্রিয়ায় জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণ নিশ্চিত হয়। গণভবনকে গুম, খুন ও গণহত্যার জাদুঘর করার ঘোষণাও দিয়েছেন তিনি। ইমরুল আহসানের রিপোর্ট। প্রতিষ্ঠার 46 বছর পার করল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এই উপলক্ষে লন্ডন থেকে ভিডিও বার্তায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, সরকার কিংবা বিরোধী দল বিএনপি সবসময় দেশ ও জনগণের স্বার্থ সমুন্নত রেখেছে। 5ই আগস্ট স্বৈরাচারের পতনে নতুন এক দেশ গড়ার সুযোগ সৃষ্টি হয়েছে মন্তব্য করে তিনি বলেন, স্বৈরাচারের দোসররা গণ অভ্যুত্থানের সাফল্য নস্যাৎ করার চক্রান্ত অব্যাহত রেখেছে। আমি বিশ্বাস করি, বাংলাদেশের পক্ষে শক্তি সতর্ক থাকলে বাংলাদেশকে আর বিপথে নেওয়া যাবে না, আর পথ হারাবে না আমাদের এই প্রিয় বাংলাদেশ। নির্বাচন ও রাষ্ট্র সংস্কার ইস্যুতে দলের অবস্থানও তুলে ধরেন তারেক রহমান। রাষ্ট্র সংস্কারে প্রথম পদক্ষেপ হিসাবে অগ্রাধিকার ভিত্তিতে নির্বাচন কমিশন, আইন শৃঙ্খলা বাহিনী, জনপ্রশাসন, দুদক সহ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো সংস্কার কিংবা পুনর্গঠন জরুরি। তবে টেকসই এবং কার্যকর উপায়ে রাষ্ট্র সংস্কার করতে হলে সংস্কার প্রক্রিয়ার সঙ্গে অবশ্যই জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণ থাকা জরুরি। সুতরাং জনগণের প্রত্যক্ষ ভোটে একটি জনপ্রতিনিধিত্বশীল রাষ্ট্র এবং সরকার গঠনের লক্ষ্যে দেশকে নির্বাচনী রোডম্যাপে তোলার জন্য প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কারের জন্য জনগণ অন্তর্বর্তীকালীন সরকারকে সব রকমের সহায়তা করতে প্রস্তুত। গণভবন স্বৈরাচার শেখ হাসিনার দুর্নীতি, দুঃশাসন আর অপকর্মের প্রতীক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে বলে মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এই গণভবনকে গুম, খুন, অপহরণ এবং গণহত্যার মিউজিয়াম হিসাবে প্রতিষ্ঠার দাবি উঠেছে। 2009 সালের পিলখানায় সেনা হত্যা থেকে শুরু করে 2013 সালে শাপলা চত্বর হত্যাকাণ্ড এবং গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের সময় গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, 2024 সালে গণ অভ্যুত্থানে শহীদ এবং গুম হওয়া মানুষদের স্মৃতিগুলো এই মিউজিয়ামে সংরক্ষিত থাকবে। অবৈধ ক্ষমতায় থাকার জন্য বাংলাদেশে
আর কোনো শাসক যাতে স্বৈরাচারী হাসিনার মতন বর্বরচিত পথ অনুসরণ না করে, ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই মিউজিয়ামেই সেই বার্তাই বহন করবে। ইনসাফ ও উদারতা দিয়ে মানুষের মন জয় করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তারেক রহমান। প্রজন্মের কাছে ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। আদালত চাইলে সরকার শেখ হাসিনাকে ফেরত চাইবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টা খুবই সংক্ষিপ্ত সফরে নিউ ইয়র্ক যাবেন বলেও জানান তৌহিদ হোসেন। নজরানা চৌধুরীর রিপোর্ট। ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন। ইতোমধ্যে তার বিরুদ্ধে দায়ের করা মামলার সংখ্যা সেঞ্চুরি পার করেছে, যার অধিকাংশই সাধারণ মানুষকে হত্যার দায়ে। এই অবস্থায় বাংলাদেশ শেখ হাসিনাকে ফেরত নিয়ে আসার চেষ্টা করবে কিনা এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা জানান, আদালতের আদেশ পেলে সরকার অবশ্যই তাকে ফেরত আনার চেষ্টা করবে। চাইলে দিতে পারার কথা, কিন্তু সেটা কিন্তু আবার একটু লিগাল প্রসেস থাকে, তো আমি জানি না সেটা কীভাবে হবে। এটা স্পেকুলেট না করাই ভালো। তবে যদি আমাদের লিগাল সিস্টেম চায় যে তাকে ফেরত আনা হয়, আমরা অবশ্যই চেষ্টা করবো ফেরত আনতে। ভারত দেবে কিনা সেটা তাদের ব্যাপার, চুক্তি আছে আমাদের। জাতিসংঘ সদর দপ্তর নিউ ইয়র্কে এ মাসের মাঝামাঝি সময়ে শুরু হচ্ছে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশন। সাধারণত এই অধিবেশনে সদস্য দেশগুলোর সরকার প্রধানরা বক্তব্য রাখেন। সেখানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যোগ দিচ্ছেন কিনা এমন প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, ডক্টর ইউনূস অধিবেশনে যোগ দেবেন। জিএতে যাচ্ছেন, এটা সিদ্ধান্ত হয়েছে। এখন আমি এটা ওনার সাথে কথা বলতে যাচ্ছেন, তবে উনি খুব সংক্ষিপ্ত সফর করে চলে আসবেন। মানে যেটা ওনার ইনিশিয়ালি যে হয়তো ওয়াশিংটনে গেলেও বেশ কিছু কাজ হতে পারতো, কিন্তু দীর্ঘদিনের জন্য উনি যাবেন না, অল্প সময় খুব তাড়াতাড়ি নিউ ইয়র্ক থেকে ফিরে আসবেন। এটুকুই এখন পর্যন্ত সিদ্ধান্ত। আমি আরও ডিটেলস জানতে পারবো এখন গিয়ে ওনার সাথে। পাসপোর্ট বাতিলের পর কি প্রক্রিয়ায় শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন পররাষ্ট্র উপদেষ্টার কাছে জানতে চাইলে তিনি বলেন, এটা ভারত সরকারের বিষয়। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। হামলাকারীদের গ্রেফতারের আশ্বাসে ২৪ ঘন্টার জন্য কমপ্লিট শাটডাউন কর্মসূচি স্থগিত করেছেন চিকিৎসকরা। আন্দোলনকারী চিকিৎসকরা জানান, হাসপাতাল ও ক্লিনিকে জরুরি চিকিৎসা নিতে আসা রোগীদের এবং যারা হাসপাতালে ভর্তি আছেন তাদের সেবা দেওয়া হবে, তবে চেম্বারে রোগী দেখা ও বিশেষজ্ঞ চিকিৎসা সেবা দেওয়া বন্ধ থাকবে। শফি মাহমুদ সাগর ও আবির আহমেদকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন শফিক শাহিন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জন্ম নেয়া এই শিশুটি পৃথিবীতে এসেছে অপরিপক্কভাবে। জন্মের পরপরই তার বেঁচে থাকার জন্য দরকার নিবিড় চিকিৎসা সেবা। কিন্তু চিকিৎসকদের ডাকা কর্মবিরতির ফলে চিকিৎসা না পেয়ে নবজাতকের অবস্থা খারাপের দিকে যায়। অসহায় পিতা দিশেহারা হয়ে ঘোরেন হাসপাতালের বারান্দায়। বাচ্চার অবস্থা ভালো না, অনেক কইছে রাইসিট ভর্তি করতে হবে ভাই, আমার কাছে কোনো ক্ষমতা নাই আমি জানি এটার বাইরে নেবো। হ্যাঁ, কাউন্টারতে কোনো টিকিট মিকেট দেয় না, ও ট্রিটমেন্টও করতো না। সকাল থেকে এমন অসংখ্য রোগীর ভিড় দেখা যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। জরুরি বিভাগ সহ সব ধরনের চিকিৎসা সেবা বন্ধ থাকায় স্বজনরা বাধ্য হয়ে ফিরে যান রোগীদের নিয়ে অন্য হাসপাতালে। একজন ভুল করে যদি আমরা শয়ে হাজার হাজার রোগী যদি ভুক্তভোগী হই, তাহলে এই দেশে তো সবাই স্বৈরাচারী। তাহলে এটা কার জন্য হচ্ছে, এটা খুঁজে বের করে আমাদেরকে সুচিকিৎসার ব্যবস্থা করুক। দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে আন্দোলনকারী চিকিৎসকরা জীবনের নিরাপত্তার পাশাপাশি হামলার বিচার সহ 4 দফা দাবি জানান। অভিযোগ করেন, প্রশাসনের ব্যর্থতায় দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছে রোগী ও চিকিৎসকরা। আমরা প্রশাসনের ব্যর্থতা এবং আমাদের ভাইয়ের অ্যাটেম্পট টু মার্ডার ক্লেমের কারণে, রোগীর হত্যার কারণে আমরা কমপ্লিট শাটডাউন কর্মসূচির আহ্বান করছি। এই কর্মসূচির মধ্যে ঢাকা মেডিকেল কলেজ এর সব চিকিৎসকের পাশাপাশি উপজেলা, জেলা, বিভাগীয় হাসপাতাল, প্রাইভেট সেক্টর সবকিছু ইনক্লুড থাকবে। চেম্বার, অপারেশন সবকিছু কমপ্লিটলি শাটডাউন থাকবে।
চিকিৎসকদের ডাকা কর্মবিরতিতে ঢাকার বাইরের হাসপাতালসমূহে সেবা বন্ধ করে মানববন্ধন কর্মসূচি পালন করেন সেখানকার চিকিৎসকরা। চিকিৎসকদের দাবি পূরণের আশ্বাস দেন স্বাস্থ্য উপদেষ্টা। তাদের সুরক্ষার জন্য আমাদের যা যা করণীয়, একটা তারা বলেছে তাদের ইমার্জেন্সিতে সুরক্ষা দিতে হবে, সেটা আমরা বলেছি আমরা সুরক্ষা দিব। আমরা তাদেরকে বলেছি আমাদের একটু সময় দাও, সিসিটিভির ক্যামেরায় যে ফুটেজগুলো আমরা পাবো সেগুলো বিশ্লেষণ করে আমরা তাদেরকে ধরব। জরুরি সেবা চালু রাখার জন্য কমপ্লিট শাটডাউন, 24 ঘন্টা স্থগিতের কথা জানান আন্দোলনরত চিকিৎসকরা। যদি এখনই এনশিওর করা হয় আমরা এখন থেকেই ইমার্জেন্সি সেবায় ফিরে যাব, এবং এটা শুধুমাত্র আগামী 24 ঘন্টার জন্য। আগামী 24 ঘন্টার মধ্যে যদি অপরাধীকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে জনসম্মুখে ভিজিবল না করা হয় তাহলে আগামীকাল রাত 8টার পরে আবার এই শাটডাউন কর্মসূচি চলবে। শনিবার রাতে চিকিৎসা নিতে আসা রোগীদের এক পক্ষ আরেক পক্ষের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় ঢাকা মেডিকেলের ভেতরে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে চিকিৎসকদের ভেতরে। অপরাধীদের গ্রেপ্তারের দাবিতে আন্দোলনে নামেন চিকিৎসকরা। শফিক শাহিন, এনটিভি নিউজ, ঢাকা। পুলিশ জনগণের বন্ধু তা এখনো প্রমাণ করা যায়নি উল্লেখ করে পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা বলেছেন, জাতিসংঘের তদন্ত কমিটি গণহত্যার পুনরাবৃত্তি রোধে ও জনমুখী পুলিশ গড়ে তুলতে পরামর্শ দেবে। আর বাজারে নিত্যপণ্যের দাম মোটামুটি সন্তোষজনক আছে, তবে মানুষজনকে আরও স্বস্তি দিতে চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা। সচিবালয়ে আলাদা অনুষ্ঠান শেষে এসব বলেন তারা। রিপোর্ট করছেন রকনউদ্দিন। রোববার সচিবালয়ে পানি সম্পদ এবং পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ইউএনডিপির প্রতিনিধি দল ও ফ্রান্সের রাষ্ট্রদূত। এ সময় জীববৈচিত্র্য, জলবায়ু পরিবর্তন সহ চলমান প্রকল্পে সহায়তা অব্যাহত রাখার পাশাপাশি আরও সহায়তার আশ্বাস মিলেছে বলে জানান উপদেষ্টা। আর বন্যার ক্ষতি কমাতে উজানের দেশকে আগাম তথ্য দিতে চিঠি দেয়া সহ বেশ কিছু পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি। শুধুমাত্র মন্ত্রণালয় এবং বোর্ড পর্যায়ে কোনো সিদ্ধান্ত আর হবে না, স্থানীয় জনগোষ্ঠীকে শুনেই সিদ্ধান্তে যাব। এটা বুঝবার জন্যই আমরা গণশুনানিটা করব। এ সময় আইনজীবী হিসেবে বর্তমানে মামলার ধরন ও আদালত চত্বরে মারধরের বিষয়ে তার কাছে জানতে চান সাংবাদিকরা। আমাদেরকে বিব্রত করার জন্য অনেক কিছু হবে। যখন একজন ব্যক্তি মামলা করে তখন সেই ব্যক্তিকে তো আর আমরা আটকাতে পারবো না, কিন্তু কোনোভাবেই যেন নির্দোষ কেউ কোনো হয়রানির মুখোমুখি না হয় সেটা অন্তর্বর্তীকালীন সরকার অবশ্যই নিশ্চিত করার চেষ্টা করবে। পুলিশ যে জনগণের বন্ধু এটা প্রমাণ করা এখনো সম্ভব হয়নি। আমরা সবসময় বলেছি যে পুলিশ হয় এই দলকে দিয়ে ব্যবহৃত হয়েছে নতুবা ওই দলকে দিয়ে ব্যবহৃত হয়েছে। জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের যদি আপনি কার্যপরিধি দেখেন সেখানে উল্লেখ করা আছে যে এই ঘটনা যাতে আর কখনো না ঘটে সেজন্য সিকিউরিটি রিফর্মস কি নিতে হবে সেগুলোর ব্যাপারেও তারা আমাদেরকে বলবেন। আর বিকেলে সচিবালয়ে পোল্ট্রি খাত সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সাথে বৈঠকে উৎপাদন বাড়ানোর ওপর জোর দেন বাণিজ্য উপদেষ্টা। জিনিসপত্রের দাম একেবারে খুব খারাপ বা হতাশাব্যঞ্জক না, আমার মনে হয় মোটামুটি সন্তোষজনক অবস্থা আছে। এটা যেন আরো সন্তোষজনক বেটার হলো, আরো যেন সুখ হয়, লোকজন যেন আরো কমফোর্টেবল হয়, সেটা আমরা চেষ্টা করি। পণ্যের সাশ্রয়ী মূল্য নিশ্চিত করতে জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর যথাযথ তদারকি করবে বলেও জানান বাণিজ্য উপদেষ্টা। রকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা।